দেশে প্রথমবারের মতো জাতীয় সংসদের বাইরে গতকালকে বাজেট ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও থেকে সেই বাজেট সরাসরি সম্প্রচার করা হয়েছে। অর্থ উপদেষ্টা সেই বাজেট দিয়েছেন। প্রশ্ন উঠেছে চারিদিক থেকে যদিও যে অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট দেওয়ার এখতিয়ার রয়েছে কিনা, এখতিয়ার বহির্ভূত কাজ করে ফেললো কিনা, যেটা নিয়ে পরবর্তীতে বড় জটিলতা তৈরি হবে। এই যে সংসদবিহীন বাজেট দেয়া এবং এই বাজেটের পর্যালোচনা কোথায় হবে, এই বাজেট পাশ হবে কিভাবে, এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। এই ব্যাপারগুলো যখন আলোচনা হচ্ছে তখন বাজেট নিয়েও নানা রকমের সমালোচনা তো রয়েছে। বাজেটে নতুনত্ব কিছু নেই। বাজেট নিয়ে এমন কোনো দল নেই যারা সমালোচনা করেনি, এমন কোনো দলকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা এই বাজেটের প্রশংসা করেছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এই গত 10 মাসে কি প্রস্তুতি গ্রহণ করলো বাজেটের, সেটা একটা বড় প্রশ্ন। যখন অন্তর্বর্তীকালীন সরকারের মুখে আমরা অনেক আশার বাণী শুনছি, বড় বড় কথা শুনছি, তখন বাজেটে কি হোঁচট খেলো তারা, সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বাজেট নিয়ে সবথেকে বড় সমালোচনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাজেট দিতে পারে কিনা। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যে সংবিধানের 106 অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী। সেখানে সুপ্রিম কোর্টের রেফারেন্সে স্পষ্ট বলা হয়েছে রাষ্ট্রপতিকে যে নির্বাহী কাজ চালিয়ে নেওয়ার জন্য আপনি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের শপথ পড়াতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের কথাও কিন্তু সেই রেফারেন্সে নেই। শুধুমাত্র বলা হয়েছে প্রধান উপদেষ্টা, আপনার জন্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের শপথ আপনি পাঠ করাতে পারেন। তাহলে তাদের কাজ কি হবে? তাহলে তাদের কাজ হবে, এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাজ মূলত হবে রাষ্ট্রপতিকে উপদেশ দেয়া। কিন্তু সেই দৃশ্য কি আমরা দেখছি? সেই দৃশ্য আমরা দেখছি না। এটা একটা সরকার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, যদিও সেটা সংবিধানে নেই, তারাই দেশ চালাচ্ছে। এবং যখন বাজেটের প্রসঙ্গ আসলো, 10 মাস পার হয়ে গেল এই সরকারের মেয়াদ। অনেকে বলছেন যে এর আগেই নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত ছিল, যদিও নির্বাচন নিয়ে এখনও নানা রকমের তালবাহানার কথা শুনছি আমরা। কিন্তু বাজেট তাদের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা সেই প্রশ্ন প্রাসঙ্গিকভাবেই আসছে। সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী যদি ধরা যায়, তাহলে এটা নির্বাহী কাজ না, এটা নির্বাচিত সরকারের কাজ, সংসদের কাজ বা বাজেট পেশ করা। সেই সংসদ যেহেতু নাই, সেহেতু এই বাজেট পেশ করা এটা কোনো না কোনো সময়ে ইতিহাসে একটা সময় প্রশ্নবিদ্ধ হবে। প্রশ্নবিদ্ধ হওয়ার পরে এটা কাঠগড়ায় উঠলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, এমন আলোচনাও অনেকে করছেন। সেই আলোচনার মাঝে বাজেটের মধ্যে কি হলো সেই আলোচনাও হচ্ছে। বাজেটের মধ্যে যা হলো সেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই বাজেট আলাদা কিছু হয়নি, গতানুগতিক বাজেট হয়েছে। এই বাজেট আশা পূরণের বাজেট হয়নি। বিভিন্ন দল থেকে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে। বিএনপি থেকে বলা হয়েছে যে শেখ হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত এই বাজেটের কোনো পার্থক্য নেই, ওই একই বাজেট। এবং বাজেটের সবথেকে দুর্বল দিক, প্রায় 7.5 লাখ কোটি টাকার বাজেটের সবথেকে বড় দুর্বল দিক, যেটা সবথেকে বড় বিপদে ফেলতে পারে, সেটা হচ্ছে যে প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি বাজেট। এই ঘাটতি, এত পরিমাণ টাকা যে ঘাটতি, সেই ঘাটতি সরকার পোষাবে কোত্থেকে, সেই প্রশ্নটা আসছে। তার মানে হচ্ছে যে আগামী বছরটা আমাদের জন্য চরম দুর্বিষহ দুর্যোগের বছর হতে পারে এই ঘাটতি বাজেট পূরণ যদি সরকার করতে না পারে। এটা সমালোচনার সবথেকে বড় দিক। আরও যে সমালোচনাগুলো রয়েছে সেই সমালোচনার মধ্যে
অন্যতম বড় সমালোচনা হচ্ছে যেটা শেখ হাসিনার আমলে যারা সমালোচনা করতেন, এই সরকারের মধ্যে এনজিওর লোকজন সব থেকে বেশি, তো তারাই সব থেকে বেশি সমালোচনা করেছেন। আমরা শুনেছি যে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া, শেখ হাসিনা সরকার বারবার কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। কিন্তু এবারও অন্তর্বর্তীকালীন সরকার যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, তারা কিন্তু সেই সমালোচনা থেকে বের হয়ে শুদ্ধ অবস্থানে আসতে পারেনি। তারাও কিন্তু কালো টাকা সাদা করার বন্দোবস্ত রেখে দিয়েছে। সুতরাং আমরা যে আগের থেকে ভালো আছি কিংবা আগের থেকে পরিবর্তন হয়েছে কিছু, সেটা জোর দিয়ে বলতে পারছি না। এর মাঝে যেমন দেশি মোবাইলের দাম বাড়ানো হয়েছে। দেশি মোবাইলের দাম বাড়িয়ে ইন্টারনেট সংযোগের উপরে দাম কর একটু কমানো হয়েছে। মোবাইল ব্যবসায়ীরা এবং এর সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন যে ডিভাইসের দাম বাড়িয়ে ইন্টারনেট যদি আপনি ফ্রিও দেন, তাতে কোনো কাজ হবে না, তাতে কোনো কাজের কাজ হবে না। আপনাকে আগে ডিভাইসের দাম কমাতে হবে। এই বিচার বুদ্ধি সরকারের ছিল কিনা সেই প্রশ্ন তো রয়েছেই। হাস্যকর ব্যাপার সেটা হচ্ছে যে যেটা বড়লোকের কারবার, সেটা হচ্ছে যে প্লেনের ভাড়া কমছে এই বাজেটে। এটা একটা হাস্যকর ব্যাপার। তাই অনেকে বলছেন যে এটা বড়লোকের ব্যাপার স্যাপার হয়ে গেছে এবং বড়লোকের বাজেট হয়ে গেছে। আরও একটা সমালোচিত কাজ হয়েছে, সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার সহ 9 ধরনের পুরস্কারের উপরে ট্যাক্স ফ্রি করা হয়েছে। সেখানে সবথেকে বড় সমালোচনা হচ্ছে নোবেলজয়ী প্রফেসর ইউনূসের, যে তিনি নোবেল পেয়েছেন, তাই নোবেল পুরস্কারটাকে হাইলাইট করা হয়েছে। নোবেল পুরস্কার সহ বিভিন্ন ক্যাটাগরির 9টি পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কারের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না, সরকার কোনো কর পাবে না, সেরকম বন্দোবস্ত করা হয়েছে, যেটা প্রচণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। এমনকি এই বাজেটের সমালোচনা জামাত ইসলাম করছে, এই বাজেটের সমালোচনা এনসিপিও করেছে। এনসিপিও বলেছে যে এটা আশা পূরণের বাজেট হয়নি, যুগোপযোগী বাজেট হয়নি, এবং জুলাই বিপ্লবের যে চাওয়া, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়নি, এমনটাও বলা হয়েছে। কিন্তু আবার জুলাই বিপ্লবের যে আহত যাদের সহযোগিতা করতে হবে, তাদের নামে 400 কোটি টাকারও বেশি বরাদ্দও দেওয়া হয়েছে, সেরকমটাও আমরা দেখেছি। বাজেট নিয়ে মজার একটা লেখা ফেসবুকে লিখেছেন জনপ্রিয় উপস্থাপক এবং বিশ্লেষক ডাক্তার আব্দুন নূর তুষার। তিনি লিখেছেন, সকলেই দলে দলে নোবেল পুরস্কার পাবে আশা করি, কারণ নোবেলের টাকা করমুক্ত করা হয়েছে। সার্জিক্যাল যন্ত্রপাতির উপরে কর বেড়েছে, টিউমার সারাতে পয়সা বেশি লাগবে, কারণ যন্ত্রপাতির কর দিতে হবে আগের চেয়ে বেশি। নোবেল পেলে কোনো কর দিতে হবে না, আমরা সবাই নোবেল পেতে চাই, আই অ্যাম এ নোবেলিয়াত। তার স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। এই মজার লেখাটা তিনি ফেসবুকে লিখেছেন। সব মিলিয়ে সরকার, এমনিতে একটা বিতর্ক তো আছেই যে এই সরকার বাজেটের এখতিয়ার রাখে কিনা, বাজেট পেশের এখতিয়ার এই সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। সেই সমালোচনাকে পাশ কাটিয়ে যে বাজেট তারা দিল, সেখানে প্রায় 2.5 লাখ, 2.25 লাখ থেকে 2.5 লাখ কোটি টাকার ঘাটতি বাজেট, যেটা মারাত্মক একটা ব্যাপার, মারাত্মক একটা খামতি বাজেটের, এবং বাজেটের মধ্যেও যা করা হলো সেটাও সবাই সমালোচনা করছে। সুতরাং সরকার, আমার মনে হয় যে প্রথম কোনো দৃশ্যমান কর্মকাণ্ড করতে গেল, যখন এই সরকার অনেক বেশি মেয়াদে থাকার কথা চতুর্দিক থেকে আসছে এবং চতুর্দিক থেকে বলানো হচ্ছে, এই কথাটা বলছে এনসিপি, যখন চাইছে এই সরকার আরও অনেক দিন থাকুক, তখন এই সরকারের প্রথম যে বাজেট পেশ, সেই বাজেট পেশই সবার, স্বয়ং এনসিপিরও হতাশা তৈরি করলো। তাহলে কি হলো? তাহলে কি এই সরকারের সামনে এগিয়ে যাওয়াটা সহজ হবে, কিংবা আগামী 1 বছর যে প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি বাজেট, সেই ঘাটতি বাজেট পোষাতে কোন কোন ক্ষেত্রে মহামারী নেমে আসবে, সেই প্রশ্নটাও সামনে এসে যায়। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।